আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাস্ট ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেই। তোমরা যারা সাস্টের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের অনেকেরই মানে বাসায় প্রবলেম সলভ করার সময় বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা তোমাদের সুবিধার্থে একটা ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছি যে তোমাদের যাদের এই রকম সমস্যা হচ্ছে তারা আমাদেরকে মেসেজ করে তোমাদের সমস্যা জানাইতে পারো। তো আমরা সকলের সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও আপলোড করব। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কার কোন জায়গায় সমস্যা হচ্ছে সেই প্রবলেমগুলো নিয়ে জানতে পারবা। সো এটা গ্রুপ স্টাডির মতো কাজে দিবে। সো তোমরা আমাদের মেসেজ করে প্রবলেমগুলো জানাইতে পারো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলে মূলত আমরা এডুকেশনাল কন্টেন্টগুলোই আপলোড দিব। সো তোমাদের এখনই ভর্তি পরীক্ষা বা পরবর্তীতে তোমাদের সাবজেক্ট চয়েসের ব্যাপার নিয়ে সব কিছু নিয়েই আমরা কথা বলবো। তো তোমাদের জন্য এত কষ্ট করার পরে আমাদের একটা চাওয়া থাকতেই পারে। সো আমাদের চাওয়া থাকবে যে তোমরা এই ভিডিওটা যতজনেই দেখবা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তীতে আমরা তোমাদের সাহায্য করতে পারি। তাহলে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা তাপগতিবিদ্যা নিয়ে কথা বলবো, এখানে কি কি পড়তে হবে। আচ্ছা, এই ক্লাসটা একদম আমি প্রথমেই বলতেছি, অনেকে যেটা আশা করে যে একদম তোমাকে আমি 5 মিনিটের ভিডিও করে পদার্থবিজ্ঞান খাওয়াই দিব, এরকম আসলেই পসিবল না। এটা যদি কেউ বলে থাকে সে তোমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, আর ওই রকম করে গেলে তুমি কখনোই চান্স পাবে না। তোমার ওভারঅল একটা ধারণা নিয়ে হলে যাইতে হবে। সো আমি এখানে তোমাকে সব ধারণা দিব, তোমাকে পড়ার ওয়ে বলে দিব, তুমি পড়বা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর অনেকেই প্রশ্ন করতেছো বারবার যে ভাই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবো কি না, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে কি না, এটা নিয়ে আমি পদার্থবিজ্ঞানের পার্ট 1-এর যে ভিডিওটা দিছি ওইটা সম্পূর্ণ ভিডিও দেখো, ইনশাল্লাহ ওইখানে আমি বলে দিছি কী করতে হবে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আচ্ছা, তো এইখান থেকে আমরা প্রথমে পড়বো তাপমাত্রা পরিমাপক স্কেল। তাপমাত্রা পরিমাপক যে আমাদের বিভিন্ন স্কেল ছিল, স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। এখন তুমি ডিরেক্টলি যে সূত্রটা জানতা ওইটা মুখস্থ করে যাবা না, যে C/5 = F-32/9 = K-273/5, এটা মুখস্থ করবো না। আমরা এইটা পড়বো যে কোনো তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এই অনুপাতটা ধ্রুবক হবে যে কোনো স্কেলের ক্ষেত্রে। তুমি যদি ওই সূত্রটা মুখস্থ করে যাও, ওইটা কিন্তু তোমাকে 3টা স্কেলের ভিতর থাকবে, শুধুমাত্র সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। বাট সাস্ট কিন্তু 3টার ভিতর দিবে না, যদি এখান থেকে প্রশ্ন দেয় তাহলে 3টার বাইরে থেকে দিবে। সো এইখান থেকে আমরা এটা মুখস্থ করবো। আচ্ছা, এবার যদি তোমাকে বলে এই যে একটা পাত্র, এই পাত্রের ভিতর মনে করো পানি আছে, সে বললো এই পানির টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি অন্য একটা স্কেল, এমন একটা স্কেল নিয়ে এটার টেম্পারেচার মাপতে বলছে যেটা নিম্ন স্থিরবিন্দু পরিবর্তন হয়ে নিম্ন স্থিরবিন্দু হয়ে গেছে 10 আর ঊর্ধ্ব স্থিরবিন্দু হয়ে গেছে 50। সো এই স্কেলে এই টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস কত হবে, এটা যদি তোমাকে মাপতে বলে তাহলে কি করবা, ধরি এই স্কেলে টেম্পারেচারটা x হবে, তাহলে আমরা সূত্র কি শিখছি, এইটা যে কোনো তাপমাত্রা কত x মাইনাস নিম্ন স্থিরবিন্দু 10 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু, এই স্কেল ঊর্ধ্ব স্থিরবিন্দু কত 50 মাইনাস নিম্ন স্থিরবিন্দু 10। এই অনুপাতটা ধ্রুবক থাকবে। তাহলে এই অনুপাত আননোন স্কেলের ক্ষেত্রে যা হবে, তুমি যেটা স্কেলে দিয়ে দিছে ওই স্কেলও তাই হবে না, মানে সেলসিয়াসেও। তো সেলসিয়াসে সেই যে কোনো তাপমাত্রা এক্সের রেসপেক্টে সেই যে কোনো তাপমাত্রা কত, এই 30 মাইনাস নিম্ন স্থিরবিন্দু, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরবিন্দু কত 0 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু, সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরবিন্দু তুমি জানো না, এটা কত 100 মাইনাস নিম্ন স্থিরবিন্দু 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এক্সের মান পাবা। সো এইটা ইউজ করে তুমি যে কোনো তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারো। সো আমরা এই টাইম পড়বো, এখান থেকে এক্স বের করবো। আচ্ছা, নেক্সট তারপরে পড়বো তাপমাত্রা 4টি তাপগতীয় প্রক্রিয়া A to Z, এইখান থেকেই প্রশ্ন হবে। একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। এই 4টা তাপমাত্রার মানে যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো থেকেই প্রশ্ন হবে। নেক্সট মানে প্রক্রিয়াগুলোর মধ্যে কী কী আছে সেগুলো যদি আমরা দেখি, 4টা প্রক্রিয়া ছিল: সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই প্রথমে আমরা দেখব এই তাপগতীয় 4টা প্রক্রিয়ার ভিতর যে গ্যাসের চলক কী কী ছিল, প্রেশার, ভলিউম আর টেম্পারেচার, এদের মধ্যে কী কী সম্পর্ক আছে সেটা লিখব। তো এই 3টার জন্য আমরা মনে রাখবো, সূত্র একভাবে মনে রাখবো, P1 V1 ভাগ T1 = P2 V2 ভাগ T2। 3টার জন্য ডিরেক্টলি এটা মনে রাখবো। এবার যে প্রক্রিয়া হবে সেইটার জন্য ইউজ করবো। যদি আমি বলি সমচাপ প্রক্রিয়া, তাহলে সমচাপ প্রক্রিয়া কি P1 আর P2 সেম হবে না, তাহলে P1 আর P এই P আর P কেটে দিব, তাহলে সূত্র থাকবে
V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু V2 ভাগ T2। যদি সম আয়তন বলি তাহলে ভি আর ভি কাটা যাবে, তখন সম আয়তনের সূত্র হবে P1 ভাগ T1 ইজ ইকুয়াল টু P2 ভাগ T2। সমস্ত প্রক্রিয়া সেম, এই যে টি আর টি কাটা যাবে, তখন সূত্র হবে হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। আচ্ছা, তারপর হচ্ছে কাজের হিসাব। যদি সমচাপ প্রক্রিয়া কাজ বলি, আমরা জেনারেলি কাজ ইজ ইকুয়াল টু এই হিসেব জানি কি, কাজ ইজ ইকুয়াল টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন সরি, আমরা জেনারেলভাবে কাজ নির্ণয় কি জানি, কাজ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কাজ ইজ ইকুয়াল টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। ওকে, তাহলে সমচাপ প্রক্রিয়া কাজ এইটাই, এই সমচাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়া কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই প্রক্রিয়ায় এবার সমচাপ প্রক্রিয়া এই প্রক্রিয়া কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এইটা সম আয়তন প্রক্রিয়া, দেখো সম আয়তন প্রক্রিয়া কাজ ইকুয়াল টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, সম আয়তন প্রক্রিয়া আয়তনের করে পরিবর্তন হয় নাকি, তাহলে এই প্রক্রিয়া কৃত কাজ কত, এই সম আয়তন প্রক্রিয়া কৃত কাজ হচ্ছে 0, এই প্রক্রিয়া কৃত কাজ কত 0। তারপরে যদি আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র আমরা কি শিখছিলাম, যে এই প্রক্রিয়া কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু NRT লন V2 ভাগ V1, আর পি এর ক্ষেত্রে ছিল এখানে P1 ভাগ P2 অথবা P1 ভাগ P2, এই যে এই জায়গা হয় P1 ভাগ P2 বা V1 বাই V2, আচ্ছা সরি V2 বাই V1। এবার এই প্রক্রিয়ায় ভিতরে যত ম্যাথ আছে বা যত কিছু আছে সবগুলা করবা, এখান থেকে ম্যাথ দিতে পারে। তারপর আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই গ্যাসের চলকের মধ্যে সম্পর্ক কী ছিল, পি আর ভি এর মধ্যে সম্পর্ক কী ছিল, PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে টি আর ভি এর মধ্যে সম্পর্ক কী ছিল, TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর হচ্ছে TRP এর মধ্যে সম্পর্ক TP টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি কোনো ব্যাখ্যা দিতেছি না এখানে, শুধুমাত্র তোমাকে আমি ওভারভিউ করে যাব আর বলে দিব কি কি পড়তে হবে। তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবা, নোট করে পড়বা, ইনশাল্লাহ এই ভিডিও বা এই প্লেলিস্টটা আমরা পুরো ম্যাথ এবং ফিজিক্সের উপরে সম্পূর্ণ প্লেলিস্ট দিব, এই প্লেলিস্টটা কমপ্লিট করলেই তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা, এটা শিওর থাকো। তো এইখানে এটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া, তো পোলা আপনাদের TRV আর TRP এর মধ্যে ঝামেলা বাঁধা যায়, এখানে গামা মাইনাস 1 হবে নাকি 1 মাইনাস গামা হবে। তো এটা মনে রাখবা, টিভির দর্শক একজন কম, মানে টিভি দেখতেছ টিভির দর্শক একজন কম, তো দর্শক একজন কম থাকার কারণে এখানে গামা থেকে 1 কম হবে, মানে এইভাবে মনে রাখবা শর্টকাট আর কি। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ যদি বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ কি ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা এই তাপগতীয় প্রক্রিয়া যত খুঁটিনাটি যা আছে সব পড়বা, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কার্নো ইঞ্জিন, এটা তোমরা সবাই পারো। এখান থেকে মেইনলি দেখবো হচ্ছে কর্মদক্ষতা আর কর্মদক্ষতার বৃদ্ধি রিলেটেড, সে তোমাকে বলবে মানে কর্মদক্ষতার চেঞ্জ রিলেটেড, তোমাকে বলবে এত তাপমাত্রার ভিতর কর্মদক্ষতা এত, তো তাপমাত্রার কত পরিবর্তন বা কোনটার পরিবর্তন কত করলে কর্মদক্ষতা এত হবে, বোর্ডে করতে এগুলা, এইটাও সাস্টে আসে। তারপরে যদি বলি এন্ট্রপি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গার টপিক সাস্টের জন্য। এইখান থেকে হচ্ছে ফেজ চেঞ্জের জন্য, মানে বিভিন্ন ফেজের জন্য এন্ট্রপির চেঞ্জ কেমন হয়, সে তোমাকে বললো বরফ থেকে 150 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প, তাহলে এর ভিতর যে কটা ফেজ আছে সবগুলো ফেজ ভালো করে পুরাটা উত্তর হবে। সো এ সাস্ট কিন্তু ডিরেক্টলি এক ফেজের জন্য এন্ট্রপি দেয় না, তোমাকে ফেজ চেঞ্জের জন্য এন্ট্রপি দিতে হবে। সো এইগুলা পড়লেই, এই তাপগতিবিদ্যা থেকে মোটামুটি এইগুলা পড়লেই তুমি এইগুলা থেকেই কমন পাবে, এর বাইরে থেকে কিছু আসবে না। তো নেক্সট চ্যাপ্টারে যদি আমরা যাই, নেক্সট চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িতে আমরা প্রথমেই পড়বো হচ্ছে কুলম্বের সূত্রের ম্যাথ। এখন তোমাকে জেনারেলি ম্যাথ দিবে না, তোমাকে হচ্ছে কুলম্বের সূত্রের সাথে নিউটনের গতিসূত্রের কম্বিনেশনে ম্যাথ দিবে। যেমন হচ্ছে মানে একটা কণাকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতর ছাড়া হইলো তার ত্বরণ কত হবে, সো এই যে F ইজ ইকুয়াল টু MA, মানে এই সূত্রের রিলেটেড দেখবা সাস্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে, এইগুলো আমরা করবো ভালো করে। তারপর যদি দেখি তড়িৎ প্রাবল্য ও বিভব একদম ভালো করে সাস্ট কিন্তু থিওরি প্রশ্নও দেয়, সো এখান থেকে তোমার থিওরিটাও পড়তে হবে আর ইউজ করা শিখতে হবে। বিশেষ করে তড়িৎ প্রাবল্য নির্ণয় বোর্ডে করতা যে লব্ধি নির্ণয় করে করতে হয়, সো তড়িৎ প্রাবল্যটা ভালো করে দেখবা। আর বিভব তো সহজ, এখানের একক কি হবে, একক চেঞ্জ বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে, সো সেইগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তড়িৎ দ্বিমেরু থেকে সাস্ট প্রশ্ন দেয়। তড়িৎ দ্বিমেরুর তুমি হচ্ছে থিওরি দেখবা প্লাস সূত্র দেখবা, এখান থেকে আহামরি ম্যাথ দিবে না। এখানে অনেকগুলো সূত্র আছে, ওই সূত্রগুলা তুমি মুখস্থ করবা, বিভিন্ন সূত্রটা কেমন হবে ওই সূত্র তোমাকে ডিরেক্টলি হুবহু উঠাই দিবে যে এইটার জন্য সূত্র কি। তো তড়িৎ দ্বিমেরু থেকে আমরা থিওরি দেখবো প্লাস ম্যাথ দেখবো। তারপর সে ধারক আর ধারকত্ব থেকে তুমি আগে রিডিংটা পড়বা, ধারক আর ধারকত্ব সম্পূর্ণ বুঝবা, একদম ছোট ছোট প্রশ্ন দিতে পারে। তারপরে এখান থেকে ধারকত্বের মেইনলি দেয় হচ্ছে শক্তি নির্ণয়,
ওকে, শক্তি নির্ণয়। আর হচ্ছে ধারকের যে কম্বিনেশন, ওইখানে কোন কম্বিনেশনে কোনটা স্থির থাকে, শ্রেণী সমবায়ে কোনটা স্থির থাকে, সমান্তরাল সমবায়ে কোনটা স্থির থাকে, বা কোনটার সম্পর্ক কেমন, এই রিলেটেড এমসিকিউগুলো দেখবা। এটা এখানে এটা গুরুত্বপূর্ণ। তো এইটাই দেখবো। তো এইটা এই পর্যন্ত হচ্ছে আমাদের স্থির তড়িৎ, এইগুলো দেখলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। নেক্সট চলতড়িৎ। আচ্ছা আমি বলি, চলতড়িৎ থেকে মেইনলি তোমার প্রশ্নটা আসবে হচ্ছে সার্কিট সলভ। একটা সার্কিট দিয়ে দিবে, সার্কিট থেকে তোমাকে হয় পুরা কারেন্ট নির্ণয় করতে বলবে, অথবা একটা নির্দিষ্ট রোধের ভিতর দিয়ে কারেন্ট নির্ণয় করতে দিবে। এইটা হচ্ছে 90% সম্ভাবনা হচ্ছে সার্কিট থেকে আসবে। এখান থেকে 90% সম্ভাবনা আছে সার্কিট সলভ থেকে আসবে, সার্কিট সলভ থেকে আসবে। বাট আমরা রিস্ক নিব না, সো আমরা ইজি কিছু জিনিসপাতি আছে সেইগুলো দেখবো। সো প্রথমে বেসিক আলোচনা, তুমি চলতড়িতের একটু রিডিংটা পড়ে নিলা, ওহমের সূত্র একটু রিডিং পড়ে নিলা, তারপর সার্কিট সলভ, যেটার কথা বললাম এইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নটা হবে। তোমাকে একটা সার্কিট দিয়ে বলবে, ওই সার্কিটটা আমরা সলভ করবো কিশোরফের সূত্র ইউজ করে, সো ওইটা একটু দেখে যাবা, এইখান থেকে প্রশ্নটা হবে। তারপরে যদি বলি হুইস্টন ব্রিজ, এবার ঢাবিতে যেমন একটা প্রশ্ন দিছে, সো এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। এইবারও তোমার 24-25 সেশনের ঢাবির প্রশ্নটা দেখবা, যে হুইস্টন ব্রিজে জেনারেলি হচ্ছে, আমরা জানি যে সব জায়গায় যে এরকম থাকলে, সাম্যাবস্থা থাকলে এই অনুপাতগুলো সমান হয়। বাট এবার ঢাবিটা দিছিল এইটার সাথে আর একটা রোধ, এই যে এখানে যুক্ত করছিলা সমান্তরালে, মানে এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এই যে এস এর সাথে আর একটা রোধ তুমি যুক্ত করছিলা, এই যে এই রোধের আপেক্ষিক, এই যে যুক্ত যে রোধটা করছো, সো এটা যদি এক্স হয়, এই এক্স রোধের আপেক্ষিক রোধ বের করতে বলছিল। সো এই রিলেটেড জিনিসপাতি একটু দেখবা। নেক্সট তাপের উৎপন্ন হিসাব, তোমরা কোনো তারের ভিতর দিয়ে গেলে কি পরিমাণে তাপ উৎপন্ন হয় এইগুলো একটু দেখবা, এইগুলা থেকে প্রশ্ন আসে। আর এই তাপের উৎপন্ন হিসাব থেকে বিদ্যুৎ বিলটা একটু দেখে যাও, বিদ্যুৎ বিল খুবই সহজ, সো দিতেও পারে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে এখানে তাপের হিসাব দিছে, সো তোমাকে হুট করে বিদ্যুতের হিসাব দিয়েই দিতে পারে, সো ওইটা একটু দেখে যাবা। আর হচ্ছে অ্যামিটার ও ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। আচ্ছা অ্যামিটার আর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিটা দেখবা হচ্ছে রুয়েট 19-20-এর একটা প্রশ্ন আসছে, রুয়েট 19-20 ওইটা একটু দেখে যাবা। আচ্ছা অনেকে প্রশ্ন করতেছিল, যেটা প্রথমে বললাম যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবা কিনা, আমি আবার বলতেছি, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ না করলে যে তোমার চান্স হবে না এরকম কিছু না। তোমার যদি মন চায় তুমি সলভ করবা, আর যদি মন না চায় তোমার সলভ করার দরকার নেই, তুমি মূল বইয়ের বেসিক ভালো করে করো, মানে তুমি আয়ত্ত করো। আর হচ্ছে সাস্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বারবার প্র্যাকটিস করো, টাইপ ধরে ধরে বারবার প্র্যাকটিস করো, তাহলেই চান্স হবে। আর যদি কেউ এক্সট্রা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে চাও মেরিট আগানোর জন্য, তাহলে তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে পুরা তোমার প্রশ্ন ব্যাংক সলভ করা লাগবে না, যখন এমসিকিউ হইতো তখন এমসিকিউ, কুয়েটের এমসিকিউগুলো সলভ করবা। আর যদি আরও কিছু দেখতে চাও তুমি আইইউটির এমসিকিউগুলো দেখতে পারো। সো এইটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করা নিয়ে কথা। এর বাইরে যে তোমাকে যদি কেউ বলে থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ না করলে চান্স হবে না, এটা ভুল কথা। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করা লাগবে না, আমি নিজেই সলভ করি নাই, আমিও চান্স পাইছি, সো প্যারা নাই। নেক্সট তারপরে দেখবো হচ্ছে আমরা ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে যদি হচ্ছে তোমরা দেখতে চাই, এখান থেকে শর্টেড কিছু প্রশ্ন আসবে। প্রথমে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যকার সম্পর্ক। এটা একদম ভালো করে আমরা কি জানি, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে, একদম ইজি ম্যাথ। সো এই ইজি ম্যাথগুলো যদি আসে, আর ইজিগুলো যদি তুমি ভুল করে ফেলো তাহলে সমস্যা, সো এটা একটু দেখে যাবা। আর হচ্ছে নেক্সট যদি দেখি আলোর ধর্ম, এই ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাই মূলত দাঁড়ায় আছে আলোর ধর্মের উপর। তো আমরা এখানে আলোর প্রতিফলন প্রতিসরণটা দেখা লাগবে না, এটা তোমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের পার্ট। তো আমরা দেখবো হচ্ছে এখানে এই তিনটা ধর্ম, এইখান থেকে আমরা দেখবো ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই তিনটা ধর্ম একদম ভালো করে পড়তে হবে A to Z। এবার ব্যতিচারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা মানে উপর তুমি 5টা স্টার দিবা। এখান থেকে প্রশ্ন হইলে এখান থেকে হওয়ার সম্ভাবনা 90% ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। এবার ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকে তোমাকে যেমন বোর্ডে ডিরেক্টলি তোমার চাইতো ডোরা ব্যবধান বা ডোরা পার্থক্য এইগুলো চাবে না, ডোরা প্রস্থ এগুলো চাবে না তোমার কাছে একটু আপডেট কিছু চাইতে পারে। সে একটা এই যে তুমি হচ্ছে পরীক্ষাটা প্রথমে এ মাধ্যমে করছো, এ মাধ্যম থেকে এবার হচ্ছে অন্য প্রতিসরাঙ্ক একটা মাধ্যমে নিয়ে গেছো, এই প্রতিসরাঙ্ক তোমাকে বলে দিল 1.33। তো এইখানে যেমন হয়েছিল এখানে কিরূপ পরিবর্তন হবে, পরিবর্তন রিলেটেড। সো প্রতিসরাঙ্ক ব্যবহার করে যে ম্যাথগুলো আছে ওইগুলো একটু দেখে যাবা। আচ্ছা আর অপবর্তনটা একটু দেখে যাবা। আর সমবর্তনটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ম্যাথ আসে। এখান থেকে যে কি ছিল, যদি একটা অসমবর্তিত আলো, সে এখানে এই যে একটা আলোক উৎস অসমবর্তিত, এটা হচ্ছে যে অসমবর্তিত আলো,
সে এটাকে আমরা সমবর্তিত আলোতে পরিণত করবো। তাহলে আমরা কি শিখছিলাম, এটা পোলারাইজারের ভিতর দিয়ে নেব। পোলারাইজারের ভিতর দিয়ে নিলে এই যে প্রথমে হচ্ছে আলোর তীব্রতা, আলোটা সমবর্তিত আলো উৎপন্ন হয়ে যাবে। এরপর যদি আর একটা পোলারাইজারের ভিতর দিয়ে নেই যেটা হচ্ছে আলো কক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে, আলো কক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে অবস্থান করে, তাহলে এবারের প্রতিসরণকা এবারের তীব্রতা একটু কমে যাবে। সেই তীব্রতাগুলো সম্পর্ক কেমন ছিল, এইটা হচ্ছে আই নট, প্রথমবার কমে যদি আয়ন হয়, আয়ন হবে হচ্ছে আই নটের অর্ধেক, ওকে। আর পরবর্তী পোলারাইজারের ভিতর দিয়ে গেলে তখন তীব্রতা চেঞ্জ হয়ে আই টু হবে হচ্ছে আয়ন কজ স্কোয়ার থিটা। সো আয়ন এই যে আগের আয়ন কজ স্কোয়ার থিটা, এইটা নিয়ে একটু ম্যাথটা দেখতে পারো। ভৌতালো বিজ্ঞান থেকে আর কিছু করা লাগবে না। নেক্সট, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটা সাস্টের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এইখান থেকে তুমি প্রথমে দেখবা হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা খুবই সহজ, এই রিলেটেড ম্যাথগুলো একটু দেখবা। এটা তুমি বোর্ডে করতে করতে একদম মুখস্থ হয়ে গেছে বলা যায়, কি হয় না হয়। এখান থেকে একটু টাফ কয়েকটা ম্যাথ দেখে যাবা। তারপর হচ্ছে প্লাঙ্কের সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। প্লাঙ্কের সূত্র কী ছিল, এই যে এনার্জি আর হচ্ছে ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক, ইজ ইকাল টু কী ছিল, এইচএফ। আবার এটাকে যদি আবার ভাঙতাম, ইজ ইকাল টু সিএইচ ডিভাইডেড বাই ল্যামডা। এই যে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, শক্তি নির্ণয় করতে বলবে, বা হচ্ছে কম্পাঙ্ক দেওয়া থাকবে, শক্তি নির্ণয় করতে বলবে। এই রিলেটেড জিনিস ম্যাথগুলো একটু দেখে যাবা, ছোটো ছোটো ম্যাথ। তারপর হচ্ছে ভর শক্তি সম্পর্ক, এইটা হচ্ছে শাস্ত্রের জন্য এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ বলা যায়, এই ভর শক্তি সম্পর্ক। এবার ভর শক্তি সম্পর্ক থেকে তোমাকে ডিরেক্টলি ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার, এরকম ম্যাথ দেওয়ার সম্ভাবনা খুব কম। ওরা কি দেয়, মনে করো তোমাকে হচ্ছে এরকম দিবে যে হচ্ছে কোনো কিছু স্থির অবস্থায় শক্তি এত, গতিশীল অবস্থায় গতিশক্তি কত হবে। তাহলে আমরা যদি এটাকে একটু আলোচনা করি, সে কোনো কিছু গতিশীল অবস্থায় মোট শক্তি, মনে করো এটা হচ্ছে গতিশীল অবস্থায় মোট শক্তি। মোট শক্তি হবে কি, মোট শক্তি হবে হচ্ছে স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি। আমি যদি এইভাবে বুঝতে চাই, কোনো কিছুর গতিশীল অবস্থায় মোট শক্তি ইজ ইকাল টু স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি। তো এইখান থেকে যদি আমরা গতিশক্তিটা বের করি, গতিশক্তি হবে হচ্ছে ই মাইনাস ই নট। তো এটাকে যদি আমরা ভাঙি, এই যে গতিশক্তি, এটাকে যদি আমরা ভাঙি, ই ইজ ইকাল টু আমরা কি জানি, মোট শক্তি ইজ ইকাল টু এম সি স্কোয়ার মাইনাস স্থির অবস্থার শক্তিকে আমরা এম নট সি স্কোয়ার যদি প্রকাশ করি, কে ইজ ইকাল টু, আমি যদি সি স্কোয়ার কমন নেই তাহলে এম মাইনাস এম নট। তো এই সূত্র থেকে হচ্ছে তোমার ম্যাথটা দেয়, যে এই রিলেটেড ম্যাথগুলো দেয়। তো আমি এখানে সাস্টের প্রিভিয়াস ইয়ারের একটা ম্যাথ দিয়ে রাখছি, তুমি এই পর্যায়ে ভিডিওটা পজ করবা, পজ করে আগে এটা নিজে ট্রাই করবা যে পারো কি না, নিজে ট্রাই করার পরে তারপরে সলিউশন দেখবা। আচ্ছা, এবার দেখি কি বলছে। একটি এম নট স্থির ভরসম্পন্ন কণার গতিশক্তি এম নট সি স্কোয়ার হলে কণাটির বেগ কত, বেগ চাইছে। এটা সাস্ট 18-19 আসছে, সরি 17-18তে আসছে। বি ইউনিট মানে তখন কিন্তু বি ইউনিট ছিল, এখন যেমন তোমাদের এ ইউনিট হয়েছে 19-এর আগে এটা ছিল হচ্ছে তোমাদের যেমন A1 A2, এটা ছিল B1 B2, এটা B1 ইউনিট আসছে, মানে সায়েন্সের ইউনিট আসছে। তাহলে হচ্ছে আমরা যদি এটাকে করার চেষ্টা করি, তাহলে আমরা জানি শক্তি, গতিশক্তি ইজ ইকাল টু কী হয়, গতিশক্তি ইজ ইকাল টু, আমরা যদি এই লাইন থেকে আগাই, গতিশক্তি ইজ ইকাল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এবার দেখো তোমাকে কি বলে দিছে, কণাটির গতিশক্তি বলে দিছে, তার মানে কি এই ইকে এর মান বলে দিছে না। তাহলে ইকে এর মান হচ্ছে এম নট সি স্কোয়ার ইজ ইকাল টু মোট শক্তি কত, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এইখান থেকে এটা যদি এই পাশে চলে আসে যোগ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি এম সি স্কোয়ার ইজ ইকাল টু এম নট সি স্কোয়ার। তাহলে আমরা যদি এইখান থেকে সি স্কোয়ার কেটে দিই, তাহলে এম ইজ ইকাল টু এম নট, ওকে। তো আবার আমরা জানি কি, আপেক্ষিকতা থেকে কি জানি, এম ইজ ইকাল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এটা যদি এখানে ইউজ করি, তাহলে আমি একবার করতেছি, এম ইজ ইকাল টু যদি এটা ইউজ করি, দেখো এই পাশেও একটা উপরে একটা এম নট থাকবে, এখানে একটা এম নট থাকবে, এম নট কাটা যাবে। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ইজ ইকাল টু 2। তো এইটাকে হচ্ছে এইখানে নিব, এটাকে এই সাইডে নিব, এই সাইডে নিলে কি হচ্ছে, যদি আমি এখানে করি হচ্ছে তোমার একবারে করে দিই, দেখো আমি রুটও একবারে করে দিব, 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ইজ ইকাল টু, এইটা এই পাশে আসলে 1/2 হইতো, 1/2 এর উপর স্কোয়ার করলে 1/4। তো এইখান থেকে হচ্ছে যদি তুমি ডিরেক্টলি ভি এর মানটা বের করতে চাও, ক্যালকুলেটার তো আছে, ক্যালকুলেটার করলে 0.88 সি চলে আসবে, 866 সি চলে আসবে। তার মানে এটার উত্তর হচ্ছে ই নাম্বার। এই রিলেটেড ম্যাথগুলো সাস্টে দেয়। নেক্সট,
নেক্সটে তুমি দেখবা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টটা গুরুত্বপূর্ণ। সো আর হচ্ছে আরও যদি তুমি কিছু দেখতে চাও সেটা হচ্ছে কম্পোটন ক্রিয়া। এখন কম্পোটন ক্রিয়া তোমাদের শর্ট সিলেবাসের ভিতর ছিল না। সো কম্পোটন ক্রিয়া শর্ট সিলেবাসে না থাকার কারণে এখানে আহামরি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আর সার্চ যদিও বলে দিছে ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, সো তুমি ম্যাক্সিমাম প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই পাবা, এটা বিশ্বাস রাখো, ম্যাক্সিমাম প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই পাবা। সো শর্ট সিলেবাসের উপর বেশি গুরুত্ব দাও, শর্ট সিলেবাসের উপর বেশি গুরুত্ব দিয়ে তারপরে ফুল সিলেবাসের মানে এক্সট্রা টপিকের কী কী করবা সেই রিলেটেড ভিডিও আমরা অতি শীঘ্রই দিচ্ছি। নেক্সট, তারপর হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে হচ্ছে আমরা দেখব বিভিন্ন প্রকার মডেল, এইটা হচ্ছে তুমি একদম রিডিং পড়বা, এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন এমসিকিউ আসতে পারে। তারপর দেখো ইলেকট্রনের স্থানান্তরের শক্তির হিসাব, মানে একটা ইলেকট্রন এই ভূমিস্তর থেকে যদি পরবর্তী শক্তি স্তরে যায় শক্তির কীরূপ মানে চেঞ্জ হয় বা কী রকম শক্তি শোষণ করে, বা উচ্চতর শক্তিস্তর থেকে যদি নিম্ন শক্তিস্তরে আসে শক্তি কীরূপ সারে, এই শক্তির হিসাবগুলো একটু দেখবা। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য এগুলো আছে, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে যে তোমার ক্ষয় ধ্রুবক নির্ণয়, অর্ধায়ু নির্ণয়, গড় জীবন নির্ণয়, এইগুলো একটু দেখবা, এগুলো থেকে ম্যাথ করবা। তারপর হচ্ছে কোন একটা পরমাণুতে আলফা বিটা ও গামা নির্গমন, এটা হচ্ছে যে ইকুয়েশন দিয়ে দিবা, তোমাকে বলবো এটা কি কণা। সে আমি যদি তোমাকে বলি এক্স হচ্ছে তোমার এখানে এ এখানে জেড, সো অপর একটা পরমাণু মনে করো আলফা কণা এরকম হয়ে তোমাকে হচ্ছে বলছে এইখানে হচ্ছে ওয়াই উৎপন্ন হয়েছে আর এইখানে হচ্ছে তোমার জেড উৎপন্ন হয়েছে। সো ওয়াইয়ের এইখানে কি হবে, সো এইখানে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এইখানে হচ্ছে তোমার এম, এটা হচ্ছে এন। তো এইখানে এই যে সমতা করা লাগে, আমাদের এই রিলেটেড জিনিসপাতি যে সমতা করা লাগে, কি করবা যে এটা আলফা কণা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস না, তার আলফা কণাকে আমি ভেঙে দেখো কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে হিলিয়াম লিখে এই যে 2 4 এভাবে লিখতে পারি না। তাহলে এই সাইডের টোটাল ভর ইজ ইকুয়াল টু এই সাইডের টোটাল ভর, তাই এখানে আমি কি বলতে পারি a প্লাস 4 ইজ ইকুয়াল টু কিউ প্লাস এম। আর যদি প্রোটন সংখ্যা হিসাব করি তাহলে কি হবে, জেড প্লাস 2 ইজ ইকুয়াল টু পি প্লাস এন। এই রিলেটেড হিসাব করা, এই আলফা বিটা গামা নির্গমন হলে কী কী হিসাব হয় এই রিলেটেড জিনিসপাতি আসতে পারে। তোমাকে একটা বিকটা দিয়ে বলবে এটা হচ্ছে এটা এই অণুটা কি, মানে এটা কি ইলেকট্রন প্রোটন নিউট্রন না কি, এটা কি উৎপন্ন হবে এই রিলেটেড। আচ্ছা, আর একটা কথা, এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের মানে অনেক ভুলে যায়, এভাবে মনে রাখবা 0 অন 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 0। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন, এটা কি ইলেকট্রন, এটা হচ্ছে প্রোটন, এইটা হচ্ছে নিউট্রন। সো ইলেকট্রনকে আমরা এভাবে মনে রাখবো, ইলেকট্রন কত 0 -1, প্রোটন কত প্রোটন অন অন, আর নিউট্রন কত নিউট্রন হচ্ছে অন 0, এইভাবে মনে রাখবা। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে আসতে পারে ভর ত্রুটিটা একটু দেখে যাও যে হচ্ছে ভর ত্রুটি কী ছিল। যদি হচ্ছে কোনো পরমাণুর যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এদেরকে যদি আলাদাভাবে তুমি পরিমাপ করো তাহলে এদের ভর যা হবে সমন্বিতভাবে ভরটা হচ্ছে কিছুটা কম হয়ে যায়। এই এক্সট্রা ভরটা কোথায় যায়, এক্সট্রা ভরটা হচ্ছে বন্ধন শক্তিতে ব্যবহৃত হয়। সো এই ভর ত্রুটি থেকে বন্ধন শক্তি নির্ণয় দিতে পারে, বন্ধন শক্তি হিসাবটা একটু দেখে যাবা। তো নেক্সট চ্যাপ্টারে যদি আমরা যাই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এখান থেকে আমরা খুবই অল্প কিছু জিনিসপাতি পড়বো, এখান থেকে বেশি কিছু পড়া লাগবে না। তুমি এখান থেকে পড়বা যে বেসিক আলোচনা, মানে সেমিকন্ডাক্টরের যে ব্যান্ড ট্যান্ড ছিল এগুলা শক্তির পার্থক্য কত হ্যান ত্যান এগুলো একটু পড়বা। তারপর হচ্ছে পি টাইপ ও এন টাইপ ডায়োডটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে সার্চ তোমাকে প্রশ্ন করবে পি টাইপ ডায়োডের কি চার্জ কোনটি, এন টাইপ ডায়োডের চার্জ কোনটি। আচ্ছা, পি টাইপ হোক এন টাইপ হোক উভয়কে সবাই কিন্তু নিরপেক্ষ, এদের কোনো চার্জ নাই। তারপর বলতে পারে পি টাইপ বা এন টাইপের হচ্ছে চার্জ ক্যারিয়ার কোনটি, কোন ক্ষেত্রে কোন ডোপিং ইউজ করা হয়েছে, ডোপিং এইগুলো একটু দেখে যাবা। আর যদি এখান থেকে ম্যাথ করতে যাও তাহলে সে ট্রানজিস্টারের যে ম্যাথগুলো আছে ওইগুলো দেখবা, ওই যে আলফা বিটার মান নির্ণয় করা ছিল না ওইগুলো একটু দেখবা। আর হচ্ছে এক্সট্রা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমার বেশি কিছু করা লাগবে না, এটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে তুমি করতে পারবা। সো ক্যালকুলেটর ট্রিক্সটা একটু দেখে যাবা, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আর যে লজিক গেট টেট আছে ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ না, শাস্ত্র ওইগুলো বেশি দেয় না। আর যদি দেখতে চাও তাহলে ওই আইসিটিতে যেগুলো দেখছো ওইগুলাই দেখে যাবা। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাসটা ছিল। তো এবার হচ্ছে তোমার একটা মন্তব্য আজকের ক্লাস সম্পর্কে, তোমার মতামত। তো ক্লাস সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হচ্ছে কি করলে ভালো হয় আমাদের কাছে তোমার চাওয়া বা তোমাদের কি চাওয়া আছে সেটা আমাদের জানাবা, যে কোনো কিছু যে ভাই আমাদের এইটা প্রয়োজন, এইটা আমাদের করেন, এটা আমাদের লাগবে। সো আমরা সেই অনুযায়ী আগাবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আশা করি ক্লাসটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।